নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আমি অরিন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় এবং আজকে আমার সঙ্গে এই দ্বীপ্রাহরিক আলোচনায় শুনতে পাচ্ছি না তো, কিছু বলছো তো? নেই, আমি তো শুনতে পাচ্ছি না। কি হচ্ছে বলো তো? মিউট করা নেই তো কিছু? কথা কিন্তু শুনতে পাচ্ছি না। এবারে শুনতে পেয়েছি, বলো। একটু জোরে বলো ভাই, কারণ আমার কানটাও বোধহয় একটু দুর্বল। বলো, তুমি বলো। তো যাই হোক, তো আমরা আজকে আগে থেকে না জানি, মানে দর্শকদের আগে থেকে বিষয়ে সচেতন না করে একটু হঠাৎই এসে পড়েছি আপনাদের সামনে। তো আমাদের যে বিষয় নিয়ে পরিকল্পনা হয়েছিল এবং আগামী 28শে এপ্রিল যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং যিনি মূল আলোচক হিসেবে আমাদের সামনে তার জীবন দর্শন, জীবন চর্যা এবং এক অর্থে আত্মানুসন্ধানও বটে তুলে ধরবেন, তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত কাছের মানুষ। অবগাহনের সঙ্গে তার নতুন করে পরিচয় করানো সত্যি বাহুল্য। তার কারণ আমার মনে পড়ে যে 2020 সালে তাকে নিয়ে আমরা দুটি পর্ব আমাদের অবগাহনে করেছিলাম এবং খুব অনিবার্যভাবে 2023 সালের ডিসেম্বরে কবি অনির্বাণ ধরিত্রীপুত্রর একটি সংখ্যাও আমরা প্রকাশ করেছি এবং খুব স্বল্প পরিসরে আপনারা যারা সংখ্যাটি দেখেছেন আপনারা জানেন যে সংখ্যাটি বেশ বড় ভলিউমেরই হয়েছে এবং বহু মানুষের, বিভিন্ন প্রান্তের মানুষের সাড়া আমরা পেয়েছি। তো গত মাসে অনির্বাণদার সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয় তখন তিনি একটি প্রস্তাব এবং পরামর্শ রাখেন যে আমাদের জীবন, মানুষের যে জীবন, আমরা তো কেউই মানুষের জীবন কেমন হওয়া উচিত এ বিষয়ে কখনো সেইভাবে পরামর্শ দেওয়া, অর্থাৎ প্রতিটি মানুষের দর্শন আলাদা হতে পারে, কিন্তু যখন জীবনযাপনে সুস্থতার প্রয়োজনীয়তা কতটা, জীবনযাপনে যাপন আমাদের কিভাবে হবে, সেই যাপনের প্রয়োজনীয়তা যখন আমরা অনুভব করি যে যাপনে আমাদের সুস্থ থাকাটা কতটা জরুরি, তখন অবশ্যই সেই যাপন কেমন হবে সেটাকে আমাদের ঠিক করে নেওয়াটা বোধহয় তার প্রয়োজনীয়তা আছে। এখানে আমি মানে আমার প্রারম্ভিক কথা বলার সময় আমার কিছু প্রশ্ন সেই সঙ্গে অনির্বাণদার কাছে, এবং এখানে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অভিজিৎ পাল এবং প্রাথিতেই পাল। অনির্বাণদার কাছে আমি শুনেছি যে অভিজিৎ বাবু তার জীবন চর্যার ভেতরে যেরকমটা অনির্বাণদার একটি দীর্ঘ 40 বছরের জীবন চর্যা, তার যে অনুসন্ধানের পর্ব হয়েছে এবং চলেছে, তারই একটি ধারাবাহিক পর্ব অভিজিৎ বাবুর ক্ষেত্রেও হয়েছে। তো তারও অভিজ্ঞতা আমরা আপনাদের সামনে রাখবো। আমার যেটা মনে হচ্ছিল যে আমরা সকলেই তো অনুবীক্ষণ যন্ত্রের কথা জানি, জীবনে অনুবীক্ষণের প্রয়োজন আছে কিনা আমি জানি না, কিন্তু জীবনে আত্মবীক্ষণের যে প্রয়োজন আছে সে কথা আমার অনির্বাণদার যখন এই প্রস্তাব আমার সামনে রাখেন তখন আমার বারবার এই কথাটি মনে হচ্ছিল যে মানুষকে তার জীবনের সামনে দাঁড়াতে গেলে বারবার নিজেকে প্রশ্ন করতে হবে
এবং একই সঙ্গে আমাদের এটা অনুভব করারও বোধহয় প্রয়োজনীয়তা রয়েছে যে প্রতিটা মুহূর্তে আমাদের শরীর কি আসলে বার্তা দেয়, আমাদের পঞ্চভূতের যে প্রতিটি এলিমেন্ট আছে সেই এলিমেন্টকে কি আদৌ জাগানোর কোনো প্রয়োজন আছে, যদি প্রয়োজন থাকে তাহলে তার পদ্ধতি আসলে কি, জীবনচর্যায় কতটা প্রয়োজনীয়তা আছে নিজের বিবেকী দর্শনকে জাগানো। আমি জানি যে কোথাও মানুষ যত সময় এগোচ্ছে, যত সভ্যতা এগিয়েছে, মানুষের ধৈর্য, মানুষের যে কোনো বিষয়ের সহনশীলতা কমে এসেছে, কমে আসছে। মানুষ আজ বড় বেশি বিপর্যস্ত। আমার অনির্বাণদার কাছে এটাও একটি প্রশ্ন যে আমাদের জীবনচর্যার ভেতরে আমরা যে প্রতি মুহূর্তে পণ্যায়িত হচ্ছি নানাভাবে, এর প্রভাব কি, এই যে ধৈর্যের বিপর্যয়, এর প্রভাবও কি সরাসরি এর সঙ্গে, মানে এই পণ্যায়নী সভ্যতার সঙ্গে, এই ব্যবস্থাপনার সঙ্গে জড়িত? যদি হয় তাহলে তার উপায় আসলে কি? তো আমার মনে হয় যে আমার এইটুকু বলে আমি প্রাথমিকভাবে একটু থামছি। আমার হয়তো আরো কিছু প্রশ্ন আছে সেগুলো, এবং দর্শকের কাছে যারা পরে ওই ভিডিও দেখবেন তাদের কাছে অনুরোধ একটাই, সেটা হলো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই থাকবে, সে প্রশ্ন সরাসরি অবগাহনী পেজে আপনারা করতে পারেন, সরাসরি এই যে ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশন আমরা করতে পারেন। এবং আমরা যেটা পরিকল্পনা নিয়েছি যে কোনো একটি পর্ব বা দুটি পর্বের মধ্যে এটা সীমায়িত হবে না। এর পর্বের ভেতরে একটা নিরন্তরতা থাকবে, যার যেটা দিয়ে কোথাও আমরা চেষ্টা করব অনির্বাণদার মাধ্যমে যাতে করে তার যে আবিষ্কার, তার যে স্বকীয়তা, জীবন যাপনের যে স্বতন্ত্রতা, তাকে কোথাও তার অনুভব এবং উপলব্ধির মাধ্যমে আমরা তুলে আনতে পারি। অনির্বাণদা নিজে বলেন, জীবনানন্দের কথায় আমাকে উনি লিখছিলেন যে জীবনানন্দ বলেছিলেন যে আত্মপরোপকার প্রতিজ্ঞার কথা। তো আমাদের এই পরিকল্পনাটাও আসলে তো মানে আত্মপরোপকার প্রতিজ্ঞাই। তো আমার মনে হয় এবার অনির্বাণদা কিছু বলবেন, এবং অনির্বাণদা বলার পরে আমরা, আচ্ছা অনির্বাণদা বলছি যে আমরা কি তাহলে একটা গান দিয়ে একটা সংশোধন একটু করি, তোমার এই কোটেশনে ভুল হচ্ছে বলে আমি বাধ্য হচ্ছি, কারণ আমি এখানে উপস্থিত আছি। জীবনানন্দের যে শব্দটা তুমি কোট করতে চাইছো সেটা আসলে আত্মোপকার প্রতিজ্ঞা, আত্মপরোপকার বা এরকম কিছু বলছো তুমি, তা নয়। কিন্তু আত্মোপকার প্রতিজ্ঞা শব্দটা হচ্ছে এই, ঠিক আছে? আত্মোপকারের যে পথ, সেই পথই মহাজনের পথ। পরোপকার শব্দটা একটু সস্তার শব্দ, কারণ পর কেউ নয়। যিনি সত্যি সত্যি কোনো উপলব্ধির পথে গেছেন, সত্যি সত্যি একটা বড় জায়গায় পৌঁছেছেন, সেরকম মানুষের কাছে কেউ পর নন। পরোপকার কার করবো আমি? পরই তো কেউ নেই, সবাই তো আমার আত্মার অংশ। তো সুতরাং পরোপকার করার উদ্দেশ্য নিয়ে আমি কোনো কাজ করি না, কোনোদিন কোনো কথাও বলি না। আমার সবকিছুই আত্মোপকারের জন্য। সমস্যাটা যেখানে হয় সেটা এইখানে যে আমার আত্মাটা কেবল আমার এই ক্ষুদ্র দেহ মনের মধ্যে আবদ্ধ তো নয়, এটা আমার সমকালে সমদেশে অসংখ্য জীবাত্মার মধ্যে কিভাবে যেন অনুস্যুত হয়ে গিয়েছে, মিশে গিয়েছে, যে কারণে সেই সময়ের সমস্ত মানুষ, সমস্ত প্রাণ, সমস্ত জীবাত্মা যদি কষ্ট পায় নানা রকম অবাঞ্ছিত কারণে, জীবনযাত্রা নানা রকম গোলযোগে, আমাকেও কষ্ট পেতে হয় বাধ্যত, কারণ আমি এর বাইরে নই এবং এরা কেউ আমার বাইরে নন। সুতরাং কোনো পরোপকারের জায়গা থেকে নয়, সম্পূর্ণ একটি আত্মোপকার প্রতিজ্ঞা থেকে আমি ভেবেছিলাম এবং তোমাকে বলেছিলাম যে এরকম কোনো
একটা কাজ করা যায় কিনা, যার মাধ্যমে আমি আমার এই ক্ষুদ্র আমিটাকে গত 30-40 বছরের চেষ্টায় একটা সুস্থতার জায়গায়, খুব সাধারণ শারীরিক মানসিক সুস্থতার কথাই যদি বলা যায়, আরো বড় কথায় আমি যাচ্ছি না এক্ষুনি, হয়তো ক্রমে ক্রমে যাব, আমরা হয়তো পর্বে পর্বে যাব, কিন্তু এই মুহূর্তে আমি কেবলমাত্র শারীরিক এবং মানসিক সুস্থতার উপর জোর দিতে চাই। কারণ আত্মিক সুস্থতাটা আরো অনেক উপরের স্তরের জিনিস, সেখানে পৌঁছতে পারা খুব সহজ নয়। এমনকি শারীরিক মানসিক সুস্থতাতে পৌঁছতে পারাও যে খুব সহজ নয়, সেটা তো আমাদের চারদিকে তাকালেই আমরা দেখতে পাই। কারণ কেউই প্রায় সুস্থ নয়, আমি কাউকে সুস্থ দেখতে পাই না। আমি একটি অসুস্থের জগতে বাস করি, যেখানে মানুষ নানা রকম ওষুধ বিশুদ্ধ উপযোগ করে একরকম একটা সুস্থতার ভান করে বেঁচে আছে। ওষুধ বিশুদ্ধ খেয়ে যে সুস্থ থাকা তথাকথিত, সেটা প্রকৃত সুস্থতা হতেই পারে না। কারণ ওষুধ এবং বিশুদ্ধ প্রায় একই কথা, দুটো জোর শব্দ, একসঙ্গে দুটো বলি আমরা। এক ধরনের বিষ, আমরা বিষ ক্রমাগত শরীরে যদি প্রবেশ করাই, তাহলে অমৃত আমাদের থেকে এবং আমরা সেই অমৃত থেকে ক্রমাগত দূরেই সরে যাচ্ছি এবং যাব ক্রমশ, যা সকলেই প্রায় যাচ্ছেন আমার আশপাশের মানুষেরা। আমি নিজে কম বয়সে নানা রকম ব্যাধি আধি সবকিছুতেই জর্জরিত হয়েছি, আমি কোনো ব্যতিক্রম নই। আমি এই হতভাগ্য সময়েরই একজন প্রতিনিধি, একজন মানুষ। আমি একসময় পটপট করে পিল খেতাম দিন রাত্রির, মাথা ধরলেই দুটো অ্যাসপিরিন গিলে ফেলতাম, ডিসপিরিন বা অ্যাসপিরিন এই জাতীয়। তারপর একটু সামান্য হজমের গোলমাল হলেই জেলুসিল খেয়ে ফেলতাম পটাপট। একটু জ্বর হলেই আমার বাড়িতে আমার পিতা ঠাকুর কোনো রকম চিন্তা না করে পেনিসিলিন প্রয়োগ করতেন। এই সমস্ত গোলযোগের ফলে আমার শরীর, আমার স্বাস্থ্য প্রায় ধ্বংস হতে বসেছিল। এবং সেই ধ্বংসস্তূপ থেকে একটা সময় পর আমার যখন আত্মচেতনা খানিকটা জাগতে শুরু করলো, তখন থেকে আমার বেরিয়ে আসার পর্ব শুরু। সেটা ধরা যাক আমার 26-27 বছর বয়স থেকে, এখন আমার বয়স 65, প্রায় 40 বছর মোটামুটি ধরতে হলে আর কি। তো আমি বেরোতে বেরোতে আজকে যে জায়গায় এসেছি, সেই জায়গাটা খুব সহজলভ্য নয়। আমি কাউকে বলবো না যারা এই অনুষ্ঠান শুনবেন যে এটা অনায়াসে এখানে আপনি পৌঁছে যেতে পারবেন, কারণ এতদিনের সাধনায় তবে আমি পৌঁছেছি। সুতরাং কোনো ম্যাজিক আমার হাতে নেই এবং সেরকম কোনো প্রতিশ্রুতিও আমি কাউকে দেব না যে আপনাকে আমি সুস্থ করে দিচ্ছি এক্ষুনি। আমি শুধু সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই আমার এতদিনের জীবন সাধনার একটি ছোট্ট অংশ, যেটা যদি কারুর আকর্ষণ করে কাউকে এবং কারুর যদি মনে হয় যে এভাবে বাঁচা যায়, এভাবে বাঁচা সম্ভব, জীবনের একটা অন্য তাৎপর্য কি তাহলে খুলে যেতে পারে, জীবনের একটা অন্য আনন্দ কি তাহলে ধরা যেতে পারে, এভাবে যদি খুব ভাবেন, তিনি যদি এই পথে হাঁটতে শুরু করেন, তাহলে তিনি তার মতো করে তার পথ দিয়ে, আমার পথ দিয়ে নয়, আমি কোনো পথ দেখিয়ে দেবার কেউ নই, আমি আমার পথ ধরে হেঁটে চলেছি মাত্র। আমি শুধু বিনিময় করতে পারি আমার অভিজ্ঞতাটুকু, সেই অভিজ্ঞতাটুকু অমূল্য বলে আমার মনে হয়। তার কারণ সেই অভিজ্ঞতাটুকু জোরে গত অন্তত 20 বছর সময়ের ভেতর আমাকে একটি কোনো রকম ন্যূনতম ওষুধ বিশুদ্ধ খেতে হয়নি। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি সব ধরেই বলছি, কোনো রকম ওষুধ বিশুদ্ধ ছাড়া। তুমি জানো, তোমার মজা লাগবে হয়তো, তুমি যেদিন এসেছিলে আমি তোমাকে পাঞ্জা লড়তে আহ্বান করেছিলাম, তোমার মনে পড়ছে কিনা জানি না। তুমি আমার চেয়ে প্রায় 40 বছর বয়সে ছোট, তুমি আমার চেয়ে লম্বা চওড়া, তোমার স্বাস্থ্য আমার চাইতে অনেক অ্যাপারেন্টলি ভালো, কিন্তু যে কোনো কারণেই হোক সে পাঞ্জা, তুমি ধন্যবাদ তোমাকে যে তুমি সেই পাঞ্জা লড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করনি, অনেকে যেরকম করে থাকেন সমীহ বা শ্রদ্ধাবশত। কিন্তু যাই হোক, তুমি সেদিন প্রমাণ পেয়েছিলে যে আমি যেটা বলি, অর্থাৎ শারীরিক শক্তির প্রসঙ্গও যদি আসে, সেখানেও আমি অনেক তরুণের তুলনায় এখনো অনেক বেশি সবল, সে তুমি প্রমাণটা পেয়ে গেছো তোমার মতো করে, যেটা না পেলে হয়তো তুমি আজকে এই অনুষ্ঠান আয়োজন করতে আগ্রহী হতে কিনা আমি জানি না।
আমি এমনও বলেছিলাম চলো আমার সঙ্গে ছুটবে, চলো চলো আমার সঙ্গে ছিঁড়ি ভেঙে 6 তলা ছাদে উঠবে চলো। ততটা আর হয়ে ওঠেনি সেদিন, কিন্তু যেটা আর একদিন পরে আমি দেখাতে পারি যে আমি তোমাদের বয়সীদের মতোই সক্রিয় এবং সক্ষম আছি। কোন রকম ওষুধ বিষুধ না খেয়ে শুধু নয়, খাই না বলেই, এই কথাটা পরিষ্কার করে বোঝা দরকার। ওষুধ না খেয়ে ভালো আছি এটা কোনো কথা নয়, কথা হচ্ছে ওষুধ খাই না বলেই ভালো আছি। যারা যারা ওষুধ খেয়ে ভালো থাকার চেষ্টা করছেন তারা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছেন, কারণ প্রতিটি ওষুধ আসলে বিশুদ্ধ কোনো না কোনো ভাবে। যা কিছু আমাদের অ্যাপারেন্টলি ভালো করে সেগুলো অন্যদিক দিয়ে খারাপও করে। যে কোনো শক্তিমান জিনিসের এই দুরকমই ক্ষমতা থাকে, এবং স্বনির্ভরতাই একমাত্র পথ সত্যিকারের স্বাস্থ্যের এবং সুস্থতার। আমি হয়তো খানিকটা হলেও অনেক দিনের চেষ্টায় সে জায়গাটা খানিকটা আসতে পেরেছি। আমি বলেছি তোমাকে সেদিনও, আজকেও যারা এই অনুষ্ঠান হয়তো খানিকটা শুনছেন তাদের বলি, তারা বলবেন এটা কি ম্যাজিক, কি করে সম্ভব ওষুধ বিশুদ্ধ ছাড়া এভাবে ভালো থাকা? আমি ম্যাজিক ট্যাজিক নয়, 3টে প্রাচীন বিজ্ঞান ছিল আমাদের, বিজ্ঞানের প্রয়োগেই সম্ভব। জ্ঞান বিজ্ঞান ছাড়া হয় না এই জিনিস, কারণ নলেজ ইজ পাওয়ার। সেই নলেজটুকু যদি আমাদের থাকে, আমরা যদি সেগুলোকে প্রাচীন বলে বর্জন বা প্রত্যাখ্যান না করি, ফিরিয়ে না দিই, রিজেক্ট না করি, যা আজকালকার আধুনিকরা করে থাকেন, আমি সেই আধুনিকতার বিরুদ্ধে কতগুলো সনাতন প্রস্তাব রাখতে চাই যা আমার জীবনে ফল দিয়েছে। সারা জীবন আমি যেগুলোর মধ্যে দিয়ে এসেছি এবং তার সোনালী ফল আজকে এই বৃদ্ধ বয়সেও, বৃদ্ধই আমি, কারণ আগেকার দিনে 65 বছর বয়সকে বৃদ্ধই বলা হতো, এখনকার 65 বছর লোকেরা নিজেদের বৃদ্ধ না ভাবলেও আমি তো বৃদ্ধ ভাবতে নিজের কোনো অসুবিধা নেই, কারণ আমি বৃদ্ধি লাভ করেছি। বৃদ্ধ শব্দটা আমাদের দেশে খুব শ্রদ্ধেয় একটা শব্দ, যিনি বৃদ্ধি লাভ করেছেন তিনি বৃদ্ধ। তো এর মধ্যে কোনো সংকোচের বা লজ্জার তো কোনো কারণ নেই, বরং গৌরবের একটা বিষয় এটা। আমরা বৃদ্ধি লাভ করেছি। আমার সঙ্গে রয়েছে আজকে ওখানে অভিজিৎ পাল রয়েছেন, তিনি আমার অনেক দিনের পুরনো একজন সহযোগী, এবং কি বলবো, আসলে উনি আমার ছাত্রই ছিলেন এক সময়, অনেক কাল আগে, এখন আমার আত্মীয় বটে, পরমাত্মীয়। এবং তার কন্যা রয়েছেন, এদের আমি বিশেষ করে এনেছি কন্যা প্রাতিথেই, তাকে দিয়ে 2-একটা গান শুধু গাওয়াবো আমরা এরকমই নয়, আরো তার কাছে 2-4টে কথাও হয়তো শুনতে চাইবো। তবে আজকের যে এই অনুষ্ঠানটুকু ছোট্ট করে আমরা করছি এখন, এটা আসলে কিছুই না, এটা একটা স্টেজ রিহার্সাল, এটা একটা টিজার। এই অনুষ্ঠানটা দেখে যদি কেউ আগ্রহ বোধ করেন মূল অনুষ্ঠানে দেখবার বা অংশগ্রহণ করবার বা প্রশ্ন করবার বা যে কোনো ভাবে হোক সেটার সঙ্গে জড়িত হবার, তার জন্য জানিয়ে রাখি সামনের রবিবার 28 তারিখ সন্ধে 7টায় আমরা 2-3 ঘন্টার একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। আজকে আমরা শুধু একটা স্টেজ রিহার্সাল দিয়ে নিচ্ছি যে আমাদের সিস্টেমটা ঠিক মতো কাজ করছে কিনা, আমরা সবাই ঠিক মতো এটাকে ব্যবহার করতে পারছি কিনা। অরিন্দ্রজিৎকে ধন্যবাদ যে এখনো পর্যন্ত মনে হচ্ছে সব ঠিকঠাকই চলছে। এটা কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি, কারণ এটা ঘরোয়া একটা ব্যাপার। তবু আমি বলবো বাকি দুজন আমি ছাড়া যারা আছেন তাদের একটুখানি অংশগ্রহণ করতে এই বিষয়টায়। আমি প্রথমেই প্রাতিথেয়কে বলবো একটা গান একটুখানি সুরের পরশ যদি লাগিয়ে দেয়, সে আসলে চমৎকার গান গায়, এই জন্যই তাকে আরো বিশেষ করে এই অনুষ্ঠানে ডেকেছি। একটা গান হয়ে যাক, কেমন? হ্যাঁ হ্যাঁ, করো। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এই কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। আমি বহু বাসনা না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ বাতাস
ধরে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে বহু বাসনা। আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে। আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে, এ যে তব দয়া জানি জানি হয়, দিতে যাও বলে ফিরাও আমায়। এ যে তব দয়া জানি জানি হয়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনেরই যোগ্য করে। আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে, আমি বহু বাসনা। মিউট আছে। এই অনুষ্ঠানের জন্য বাছা হয়েছে কেন সে কথা আর বেশি কথা হয়তো বলার দরকার নেই, তবে একটু আমি না বলে পারছি না। আমাদের এই অতি ইচ্ছাই হচ্ছে সংকট। এত বেশি করে আমরা ভোগ করতে চাই এই চারদিকের জগৎটাকে। এই যে ভোগস্পৃহা, উত্তম একটা ভোগস্পৃহা, এটা থেকেই সব রকম আমাদের অসুখ বিসুখ যাকে বলি আমরা তার উৎপত্তি। প্রথম কথা সংযম। প্রথম কথা হচ্ছে নিজেকে বঞ্চিত করতে শেখা। আমি আজকে বিস্তারিত আলোচনায় যাব না, সেটা যাব আমি রবিবার সন্ধ্যায়। সেখানে আমি বলতে চেষ্টা করব যোগ, আয়ুর্বেদ এবং বহুনিন্দিত জ্যোতিষ, এই তিনটি প্রাচীন বিজ্ঞান সমন্বিত করে আমরা কিভাবে এমন একটা জীবনাদর্শের দিকে যেতে পারি যেখানে এই আধুনিক অভ্যাসগুলোর সমস্ত রকম কুফল থেকে নিজেদের আমরা বাঁচাতে পারি। মজার কথা হচ্ছে ওই যে বঞ্চিত করে বাঁচালে মরে, আমরা বঞ্চিত যদি করতে পারি নিজেদের, তবেই আমরা নিজেদের বাঁচাতে পারবো। কিছু ত্যাগ না করলে কিছু ভোগ করা যায় না। অনেকে হয়তো বলবি কি এগুলো বাদ দিয়ে বাঁচবো কি করে, এগুলো তো আমাদের আধুনিক জীবনযাত্রার একেবারে অঙ্গাঙ্গী অংশ। আসলে আমি অনুষ্ঠানটার পরিকল্পনা সেই দিন আমার মনে জাগে যেদিন শ্রদ্ধেয়া সাহিত্যিকা বাণী বসু তাদের একটা ছোট্ট ঘরোয়া স্টাডি সার্কেলে আমাকে বলতে বলেন আধুনিকতার বিপক্ষে আমার যা যা বলবার আছে সেই বিষয়গুলো নিয়ে। সকলেই জানেন আমি একটু পাগল আছি, আমার আধুনিক কালের কবি হয়েও আমি আধুনিক তত্ত্বের, সমস্ত আধুনিকতা তত্ত্বের ঘোরতর বিরোধী। বাণী বসু হয়তো ভেবেছিলেন যে আমি সেগুলো নিয়েই কথা বলবো, কিন্তু আমি অত বাহ্য বিষয় বা তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলতে আগ্রহ বোধ করি না খুব একটা। আমি গিয়ে সেখানে বলতে শুরু করলাম এই কথাগুলোই যেগুলো আমি এই অনুষ্ঠানে বলতে চাই। আমার খুব সন্দেহ ছিল যে এই কথাগুলো কতটা আগ্রহ ভরে শুনবেন আজকালকার আধুনিক
শিক্ষিত সভ্য নাগরিক মানবীরা সেখানে যারা ছিলেন তারা সকলেই খুব সুশিক্ষিত নাগরিক মানুষই। আমি আশ্চর্য হয়ে দেখলাম যে তারা সকলেই এত সুন্দরভাবে নিলেন, এত আগ্রহ বোধ করলেন। সেইটা দেখে আমার মনে হলো তাহলে তো এটা সম্ভব, এই কথাগুলো পৌঁছে দেওয়া কেবল নিজের এবং নিজের পরিবারের বা নিজের খুব কাছের মানুষের কেবলমাত্র উপকার হবার সুযোগের মধ্যে এই বড় ব্যাপারটা বদ্ধ না রেখে এটাকে যদি বৃহত্তর ক্ষেত্রে প্রয়োগ করা যায়, আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, হয়তো কিছু হতে পারে, কিছু একটা লোকসেবা জনসেবা হতে পারে। সেটা বঞ্চিত করারই পথ, নিজেকে বঞ্চিত করেই বাঁচতে হবে। এই গানটির মধ্যে সেই সূত্রটি আছে। আমি এবার আমাদের আজকের যে ছোট্ট টিজার বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, আমি শুধুমাত্র আমাদের পরমাত্মীয় অভিজিৎকে এবার তার 2-4টি অভিজ্ঞতার কথা, কিভাবে সে এই পথে এসেছে, কিভাবে সে হাঁটছে, কিভাবে সে এমন একটা সুস্থ জীবন যাপন করছে, সে তাকে দেখে আপনারা বুঝতে পারবেন না চট করে এইরকম ধীর স্থির গম্ভীর প্রকৃতির মানুষটি যখন হাঁটতে শুরু করে কি বিদ্যুৎ বেগে সে হাঁটতে থাকে। সে অনায়াসে 4 তলায় লাফ দিয়ে সিঁড়ি ভেঙে উঠে যায়, তার কোনো রকম হৃদযন্ত্রের সমস্যা হয় না, তার পায়ের সমস্যা হয় না, তার অন্য কোনো সমস্যা নেই, এবং সে কোনো রকম অ্যালোপ্যাথিক ওষুধ অন্তত ব্যবহার করে না আমি যতদূর জানি। হয়তো কিছু কিছু হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ইত্যাদি কিছু ব্যবহার সে করে। আমি তার মুখেই সংক্ষেপে শুনতে চাইবো আজকে একটুখানি তার এই জীবনচর্যার সামান্য একটু অংশ। আজকে সবটা হবে না, হয়তো পরের দিন আরো বেশি করে হবে। কিন্তু অভিজিৎ কিছু বলো, আমাদের শ্রোতারা অপেক্ষা করছেন তোমার কাছেও কিছু শোনার জন্য। সবটাই যে আমি বলবো তা তো নয়, তাহলে একটু একঘেয়ে হয়ে যাবে। তুমি কিছু বলো, তুমি কিভাবে শুরু করলে? তুমিও কম বয়সে নিশ্চয়ই প্রচুর ওষুধ বেশি খেয়েছো সমস্ত আধুনিক মানুষের মতোই, এবং প্রচুর ভুগেছো। আমি জানি অনেক রকম পীড়ার মধ্যে দিয়েও তুমি গেছো। সেগুলো থেকে যেভাবে তুমি বেরিয়েছো, সমস্ত বৃত্তান্তটা আজকে বলার দরকার নেই, অন্তত চুম্বক আকারে কিছু যদি বলো তাহলে হয়তো আমরা সকলেই কিছু না কিছু উপকৃত হতে পারবো। বলো অভিজিৎ, বলো, একটু শুনি। সংকোচ করো না, এটা আমাদের ঘরোয়া ব্যাপার। আমরা তো একটা ছোট্ট পরিবারই আসলে এখানে আছি না, বাইরের লোক বলতে গেলে কেউ নেই। তুমি বলতে শুরু করো, বলতে তো আমি জানি তুমি খুব কি বলবো, যাকে বলে আত্মসংবৃত প্রকৃতির মানুষ। প্রকাশ্যে বেশি কথা বলা তোমার অভ্যাসও নেই এবং রুচিও নেই সে বিষয়ে, কিন্তু মানুষকে মাঝে মাঝে তো কর্মবৃত্তি ভেঙে বেরোতে হয়। তোমার কথায় তোমার হয়তো দরকার নেই এগুলো বলা, কিন্তু অন্য মানুষের কিছু দরকার থাকতে পারে। সুতরাং তুমি বলো কিছু। আমি মোটামুটি গত 27-28 বছর ধরে কোনো অ্যালোপ্যাথি ওষুধ মানে নিজের শরীরের জন্য গ্রহণ করিনি। নিজের শরীরের জন্য শুধু তাই নয়, এটা আমার পরিবারেও মোটামুটি এই তত্ত্বটাই আমি মেনে চলছি বহুদিনই, যে অ্যালোপ্যাথি ওষুধ বাদ দিয়েও মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে। তা এর জন্য আমাকে অবশ্য আমি মানে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদের প্রয়োগ অবশ্য করি নিজের শরীরের জন্য বা ঘরের মানুষদের জন্যও এরকম। তা আসলে আমি বেশ কিছু গুরুতর ব্যাধি বলবো আমার পারিবারিক দিক দিয়ে, আমার ঘনিষ্ঠ আত্মীয়দের এবং আমার নিজের ক্ষেত্রেও, সেগুলো আমি কেবল মানে লেগে পড়ে থেকে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদের মাধ্যমেই একদম যথেষ্টভাবেই মানে যথাযথভাবে সারাতে পেরেছি, সারিয়ে তুলতে পেরেছি তাদেরকে। অনেকে হয়তো এগুলো শুনলে খুব অবাক হয়ে যাবে এরকম। যেমন আমার মা গত হয়েছেন, তা তিনি যখন জীবিত ছিলেন তার বহুদিনের যে উচ্চ রক্তচাপজনিত সমস্যা, সেটার জন্য বহুদিন ধরে তাকে অ্যালোপ্যাথি ওষুধ আগে প্রয়োগ করেছেন। এবং যেমন অ্যালোপ্যাথি ওষুধের নিয়ম যে একটা গ্রুপ শরীরে সয়ে যায়, তারপর নতুন নতুন গ্রুপ ব্যবহার করতে হয়, এবং সেগুলোর জন্য অনেক সময় তার মানে শক্তিও বাড়াতে হয় এরকম। তা সেইগুলো চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, আমি দেখলাম যে একটু সরে আসা যাক এর থেকে। তখন আমি
হোমিওপ্যাথি তো শুরু করেইছিলাম, এবং তারপরে আমি আস্তে আস্তে যখন রামদেবজির ওই পতঞ্জলির ব্যাপারটা এখানে প্রচার শুরু হলো, চালু হলো, তখন আমি পতঞ্জলির ওইখানে যেখানে বৈদ্য বসেন তার কাছে গিয়ে মাকে দেখিয়েছিলাম। তিনি ওই মুক্তাবটি, যেটা ওনাদের প্রধান প্রেসারের ওষুধ, সেইটা দিয়েছিলেন। সেইগুলো প্রয়োগ করে ধীরে ধীরে মায়ের আস্তে আস্তে মানে অ্যালোপ্যাথি ওষুধ পুরোই বর্জন করে দিলাম। এবং লোকের যেমন একটা ধারণা আছে যে প্রেসারের ওষুধ চিরজীবন খেয়ে যেতে হবে, সেরকমটা নয় আদৌ। কারণ অনেক দিন পর্যন্ত আমি ক্রমশ ওষুধ কমিয়ে কমিয়ে নিজে থেকেই দিনে মাত্র একটি করে মুক্তাবটি খাওয়াতাম, এবং তাতে প্রেসার মানে সেই উচ্চ রক্তচাপজনিত সমস্যা সম্পূর্ণই স্বাভাবিক হয়ে গিয়েছিল। এইটাই। আচ্ছা, এবার আমার মায়ের ক্ষেত্রেই বলছি, আমরা বলছি মোটামুটি 2000 সাল নাগাদ হবে এটা, যতদূর মনে পড়ছে। মায়ের পায়ে, দু পায়ে, হাঁটুর তলা থেকে পায়ের পাতা পর্যন্ত একটা খুব বিশ্রী ধরনের চর্মরোগ, কিসের থেকে যে হয়েছিল সেটা মানে আমরা বুঝতে পারিনি, সেটা খুবই কষ্টকর। তার থেকে সেই পুঁজ বেরোনো, ভেতর থেকে রস পড়া, যন্ত্রণা হওয়া, খুবই সাংঘাতিক অবস্থা হয়েছিল। মানে গ্যাংরিং টাইপের কিছু একটা হয়েছিল। হ্যাঁ, ওইরকম ধরনের একটা হয়ে গিয়েছিল। আচ্ছা, সেটা আমি কিন্তু মানে কি বলবো, মায়েরও যথেষ্টই ধৈর্য শক্তি ছিল আর কি। তা আমি সেই আমাদের একজন চেনা হোমিওপ্যাথি ডাক্তারবাবু, তিনি চেনা মানে কি পরবর্তীকালে চেনা হয়েছে, তিনি আমাদের প্রায় ফ্যামিলি ফিজিশিয়ান হয়ে গিয়েছিলেন সব দিক দিয়েই। তা তার কাছে চিকিৎসা করিয়েছিলাম, করে তিনি নিজে চিকিৎসা করতে যখন প্রথম বাড়িতে আসেন, মানে এমনই অবস্থা, মাকে তখন নিয়ে যাওয়া যায়নি, এমনই অবস্থা তিনি নিজে বাড়িতে এসে দেখে বলেছিলেন, পরে আমাকে বলেছেন যে পালবাবু, আমি যে জিনিসটা চিকিৎসা শুরু করলাম, মানে সেটা এই ধরনের রোগ আমি নিজেও আমার চিকিৎসা জীবনে দেখিনি। মানে এত সাংঘাতিক একটা অদ্ভুত রকম চর্মরোগ, এত ভিরুলেন্ট এটা। সেটা কিন্তু উনি প্রথমবার চিন্তা ভাবনা করে যে ওষুধটা দিয়েছিলেন, তাতেই তার যতটুকু উপকার হয়েছিল সেইটা শুনে উনি খুবই মানে খুবই উৎফুল্ল হয়েছিলেন যে আমি চিন্তা ভাবনা করে যে ওষুধটা দিয়েছি সেটা যে কাজ দিয়েছে। মানে খুব হাই ডোজের একটা মানে প্রায় লাখ এরকম স্ট্রেংথের একটা ওষুধ দিয়েছিলেন। তারপর উনি ধীরে ধীরে সেই ওষুধের ভিত্তিতে মানে এবার ওনার চিন্তা ভাবনা অনুযায়ী হোমিওপ্যাথি তত্ত্বের ভিত্তিতে উনি এবার বেশ কিছুদিন ধরে চিকিৎসা করতে হয়েছিল, কিন্তু একেবারেই নির্মূল হয়ে গিয়েছিল সেইটা। অবশ্য আমি এটাও বলবো যে হয়তো শরীরের মধ্যে কোথাও তার একটু মানে রয়ে গিয়েছিল বিষের জ্বর যাকে বলে, সেটা প্রায় 10 বছর পরে, প্রায় 10 বছর কিন্তু মা ওই সাংঘাতিক ব্যাধি থেকে মুক্ত হয়েছিলেন। তারপরে সেটা রিল্যাক্স হয়েছিল, তখন আবার চিকিৎসা করা হয়েছিল, এইটাই। আচ্ছা, আবারও আর একটা মায়ের ক্ষেত্রে বলছি যে ওই যে পায়ের হাড় বাড়া, এই ব্যাপারটা আমাদের হোমিওপ্যাথি সেই ডাক্তারবাবু মানে উনার এমনই একটা ক্ষমতা বলবো আর কি, উনি প্রথমে লক্ষণ শুনে বললেন যে নিশ্চয়ই এটা হয়েছে, আমি ওষুধ দিচ্ছি, এরপর আপনি এক্সরে করান। এক্সরে করে ঠিক সেই জিনিসটাই ধরা পড়লো, পায়ের গোড়ালি থেকে খানিকটা অংশ হাড়ের একেবারে খোঁচা মতো বেরিয়ে সাংঘাতিক ব্যথা। সকালে ঘুম থেকে উঠলেই হাঁটিতে পা পাততে পারছে না, হাঁটাচলা করতে পারছে না, বেশ খানিকক্ষণ পরে আস্তে আস্তে হাঁটাচলা করতে পারছে, এরকমটা চলছিল। যাই হোক, তারপরে সেই ওনার ওষুধে 3-4 মাসের মধ্যে সেটা কোনো মানে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলেই তো সেটা দিয়ে সেই অপারেশন করে চেঁচে বাদ দেওয়ার এইসব ব্যাপারগুলো বলেন। তা উনি শুধু ওষুধেই কিন্তু এইটা 3-4 মাসের মধ্যে একদম নির্মূল করে দিলেন। পরে যখন এক্সরে করা গেল, দেখা গেল যে একদম প্লেন হয়ে গেছে জায়গাটা। আচ্ছা, এবার আমার নিজের ক্ষেত্রে আমি প্রথম ওনার কাছে যাই আমার বাচ্চার ইয়ের জন্য, মানে ওনার যোগাযোগ পাই যখন আমরা সোদপুরে থাকি, উনি বিরাটির মানুষ, ওই সোদপুরে একটা চেম্বারে উনি বসেন, ওনার যোগাযোগ পাই আমরা 99 সাল নাগাদ। আমরা এখানে মানে সোদপুর, আমি তো বলে দিচ্ছি, সোদপুরে আমরা এসেছি 96 সালে, তারপর আমার বিবাহ এবং সন্তানাদি সব এখানেই হয়েছে। আচ্ছা, তা এই 99 সালে প্রথম বাচ্চার জন্য আমরা ওনার সংবাদ পেয়ে ওনার কাছে যাই, গিয়ে ওনার চিকিৎসা করাই। এবার 99 সালের পুজোর পর আমার হঠাৎ মানে কাঁধে প্রচন্ড হঠাৎ একটা যন্ত্রণা শুরু হয়।
তা সেটা ওনার কাছে গিয়ে দেখাতে উনি বললেন খুব মনে হচ্ছে স্পন্ডিলাইটিস, আপনি এই নিয়ম কানুনগুলো পালন করুন, আর কতগুলো মানে ওই সাধারণ যোগ ব্যায়াম যেগুলো দেখান মানে ব্যায়ামের অংশ আছে সেগুলো দেখিয়ে দিলেন, আর এগুলো বললেন টললেন। আচ্ছা, তার সঙ্গে কিছু ওষুধ, অল্প কিছু ওষুধ দিলেন, এবার কতগুলো নিয়ম পালন করতে বললেন, সেটা করে আমি কিন্তু একেবারেই সুস্থ হয়ে গেছি। আর কোন রকম মানে আমার এত বছর সেই 2000 সালের পর থেকে আমাকে কিন্তু আর মানে কোনো ওষুধ তো নয়, কোনো রকম সমস্যা আবার পড়তে হয়নি সেই স্পন্ডিলাইটিসের ব্যাপারে। তখন কিন্তু বেশ বেশি রকম হয়েছিল, মানে একেবারে সেই মানে কাঁধ থেকে যেটা ব্যথা, হাতের একটা হাত ধরে ঝিনঝিন ঝিনঝিন করে, এমনকি রাস্তায় হাঁটতে গেলে যেন এক পাশ থেকে সরে সরে আরেক পাশে চলে যাওয়া হয়, এবং মাথা ঘোরা, এই সমস্যাগুলো মানে এই রকম সমস্যা থেকে উনি কিন্তু আমাকে হোমিওপ্যাথির মাধ্যমেই বাঁচিয়ে দিয়েছেন। তারপরে আমারও আবার মাঝখানে হয়েছিল যে একটু নিজের মানে আমি একটু থামাবো তোমাকে, একটু থামাচ্ছি। আমি তোমাকে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমি চাই না যে এই অনুষ্ঠানটা এরকম একটা কিছু হোক যে শুধুমাত্র চিকিৎসা ভিত্তিক একটা কথাবার্তার জায়গা। চিকিৎসার জায়গায় কোথায় অ্যালোপ্যাথি কাজ করবে, কোথায় হোমিওপ্যাথি কাজ করবে, কোথায় আয়ুর্বেদ কাজ করবে, সেগুলো অন্য ব্যাপার। কিন্তু আমি যেটা চাই তোমার কাছে শুনতে এবং সকলের কাছেই জানতে, নিজেও শিখতে এবং নিজেও সে বিষয়ে কথা বলতে চাই বেশি করে, সেটা হচ্ছে একটা বিখ্যাত কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সুস্থ শরীরে বাঁচার প্রথম পথ হচ্ছে রোগ হতে না দেওয়া। কেউ বলবে সেটা কি করে সম্ভব, শরীর থাকলে শরীর তো মাঝে মাঝে খারাপ হবেই। হ্যাঁ, অবশ্যই কথাটা ঠিক কথা, কিন্তু মাঝে মাঝে খারাপ হওয়া আর নিত্য নৈমিত্তিক ব্যাধি লেগে থাকা দুটো তো এক জিনিস নয়। আমি যতদূর জানি, তুমি এতক্ষণ পর্যন্ত যা বললে তার থেকে বোঝা গেল যে তুমি অ্যালোপ্যাথি চিকিৎসার বিরোধী এবং তুমি মূলত হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ ইত্যাদি দিয়ে ফল পেয়েছো, সুফল পেয়েছো, এবং তাতে তুমি তোমার মাকে এবং নিজেকে এবং পরিবারের অন্যদের একরকম ভালো রাখতে পেরেছো। তাই ঠিক তো, এই কথাই তুমি এতক্ষণ বলছিলে। কিন্তু আমার যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে, আমার তোমাকে একজন খুব সুস্থ মানুষ বলে মনে হয়। আশপাশে যেরকম মানুষ দেখি তোমার বয়সী, তুমি অলরেডি তুমি সরকারি চাকরি করতে, এখানে যারা আছেন বা শুনছেন তাদের অবগতির জন্য জানাই, সবাই জানেন না তোমার সম্পর্কে, তুমি একটা সরকারি চাকরি করতে সারা জীবন, এবং সেটা বেশ উচ্চপদস্থ একটা পদে ছিলে তুমি, কেন্দ্রীয় সরকারের কি বলে ওটাকে, মিন্ট বলে, তাই তো, টাকশাল যাকে বাংলায় বলি আমরা। তো সেখানে সারা জীবন তুমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিশ্রম করেছো, করে অবশেষে অবসর গ্রহণ করেছো সম্প্রতি, মাত্র কয়েক মাস আগে বোধহয়, এখনো বোধহয় বছর হয়নি, যাই হোক, কিন্তু তোমার 60-61 বছর বয়স তো হয়েছে। এবং এই বয়সে তোমার যা তৎপরতা, তুমি আমাকে বারবারই বলো যে যদি আমার কোনো কাজ থাকে ছুটে গিয়ে তুমি সেটা করে দেবে, যাতে আমি সেই সময়টা আমার লেখাপড়ার কাজে লাগাতে পারি আরো ভালোভাবে। এই যে তোমার এই বয়সেও এই যে উদ্যম, তরুণের মতো একটা উদ্যম, এটা কেবলমাত্র আত্মিক বা মানসিক শক্তি দিয়ে কিন্তু হয় না। অনেকে মনে করবেন এটা মানসিক জোর, বা আমার প্রতি ভালোবেসে তুমি আমাকে এগুলো বলছো। আমাকে ভালো অনেকেই বাসে, আমার খুব সৌভাগ্য, আমি মানুষের খুব ভালোবাসা পেয়েছি। কিন্তু তোমার বয়সী একটা মানুষ যখন বলে যে কোথাও কোনো ছোটাছুটির দরকার হলে আমাকে বলবেন, আমি ছুটে চলে যাব, তখন আমার বিস্ময় বোধ হয় এই ভেবে যে এইরকম মানুষ তো দেখাই যায় না এই বয়সের একজন মানুষের কাছে। এই উৎসাহ এবং এই সক্ষমতার জায়গাটা তোমার ভিতর যে রয়ে গেছে, আমি মনে করি তার একটা প্রধান কারণ তোমার জীবনযাপনের কিছু বিচিত্র পদ্ধতি আছে, যেগুলো তুমি যদি বলো হয়তো তোমার বলতে সংকোচ হতে পারে, আমার মনে হয় সেইগুলো, এমনকি আমিও তোমার কাছে কিছু কিছু শিখেছি। আমি যদিও এককালে তোমার কি বলা যায় গুরুদেব ছিলাম, তোমায় লেখাপড়া করিয়েছি, শিখিয়েছি, ছোট ছেলে স্কুলে পড়তে যখন, কিন্তু আজকে তোমার কাছেও আমি একটা জিনিস শিখেছি, সেটা এখানে স্বীকার করি। সে বিষয়ে পরবর্তী অনুষ্ঠানে আমরা বিস্তৃত আলোচনা করব যদি কেউ আগ্রহ বোধ করেন। সেটা হচ্ছে শিবাম্বু বলে একটি বিষয় আছে, সেটার বিস্তৃত আলোচনায় আজকে আমরা এখানে যাব না, কারণ আমরা এই অনুষ্ঠানটাকে খুব দীর্ঘায়িত করতে চাই না, এবং আমরা এটাও চাই না যে এটা এক্ষুনি কেউ বলে দিয়ে এটা বিজেপির একটা প্রোগ্রাম হচ্ছে। কারণ শিবাম্বু, গোমূত্র, এই শব্দগুলো আজকাল যেমন রাম নামের
একটা মানে বদ একটা চেহারা তৈরি হয়েছে আজকে। রাম নামকেও কলুষিত করে দিয়েছে একটা রাজনৈতিক শক্তি, মৌলবাদী। তেমনি এইসব চিরদিনের সনাতন ভারতীয় যে প্রয়োগ পদ্ধতিগুলো আমাদের, সেগুলোরও যাকে বলে জাত মেরে দিয়েছে এই রাজনৈতিক দলটি। আমি চাই না যে আমাদের এই অনুষ্ঠান দেখতে দেখতে কেউ ভাবুক যে আমরা সেই রাজনৈতিক দলটির প্রতিনিধিত্ব করছি এখানে। সেই কথাগুলো প্রথমেই পরিষ্কার করে বলে দেওয়া ভালো। আমি চাই না যেমন যে এটা কোনো ব্যবসা বা বাণিজ্য ভিত্তিক কিছু হচ্ছে এরকম কেউ ভাবুন। আমি এটা স্পষ্ট করে বলে রাখতে চাই এখনই, আবার পরের দিনের অনুষ্ঠানের প্রথমেই এটা বলবো যে এই অনুষ্ঠানে যেগুলো আমরা আলোচনা করছি, যেগুলো আমরা বলছি, এগুলো সম্পূর্ণ তাত্ত্বিক ভিত্তিতে আমরা কথা বলবো। আমরা এটা প্রায়োগিক জায়গায় নিয়ে যেতে চাইবো না, যেভাবে তথাকথিত ব্যবসাদার যারা এইসব নিয়ে ব্যবসা করেন তারা যেরকম করে থাকেন। আমার এত সময় নেই, আমি করতে পারলে খুশি হতাম। যারা এই অনুষ্ঠান দেখবেন তাদের ব্যক্তিগত সমস্যার সমাধান যদি আমি করতে পারতাম, তাদের যদি সময় দিতে পারতাম, তাহলে আমার নিশ্চয়ই খুব আনন্দ হতো। কিন্তু আমি আমার ব্যক্তিটা আলাদা। আমি পেশায় বা নেশায় যাই বলা যাক, আমি সর্বসময়ের একজন লেখক বা কবি, যাই বলা যাক সেটাকে। তো আমি এই অনুষ্ঠানটা করছি একটা আন্তরিক একটা অভিপ্সা থেকে, যে অন্তত মাসে 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি কিছু মানুষের সঙ্গে কাটানো যায়, তাদের সমস্যা নিয়ে কথা বলা যায়, সে বিষয়ে কোনো একটা নির্দেশ দেওয়া যায় বা একটা পরামর্শ দেওয়া যায় যে কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, কোন কোন গোলমালগুলোর জন্য তারা এগুলো ভুগছেন, আমি সেইটুকু পারবো। এর বেশি আমার পক্ষে সম্ভব হবে না। ফলে আমার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করে যদি কেউ এসব বিষয়ে কিছু জানতে চান, আমি সে বিষয়ে কিছু বলতে আমার অপারগতা আমি এখানে জানিয়ে রাখি। যারা আগ্রহী হবেন এই ব্যাপারটি নিয়ে তারা এই অনুষ্ঠানটিতে আসবেন। এই অনুষ্ঠানটি প্রত্যেক মাসের শেষ রবিবার আমরা করতে চাইবো, কখনো কখনো হয়তো একটু এদিক ওদিক হবে। এই মাসের শেষ রবিবার তো আমরা করছি সামনের 28 তারিখে, আবার পরের মাসের শেষ রবিবার যদি সম্ভব হয় হবে, নইলে একটু আশপাশ দিয়ে হবে। চেষ্টা করবো রবিবারই করার সকলের সুবিধের জন্য এই পর্যন্ত। কিন্তু জয়কে আমি জয় বলি, ওকে অভিজিৎকে, কারণ ওর ডাক নাম জয়, ওকে ছোটবেলা থেকে ওই নামেই ডাকি। তো যাই হোক, তাকে আমি একটা কথাই বলতে শেষ করতে বলবো যে সে কি করে পারলো এইভাবে একটা নিজেকে এই জায়গায় রাখতে, এই বয়সেও তার এই উদ্যম, এই কি বলবো প্রাণশক্তি সে কি করে রাখতে পেরেছে। 2-1টা রোগের চিকিৎসা কিভাবে করেছে এগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। নানা রকম চিকিৎসায় নানা রকম সুফল পাওয়া যায়, আবার অনেক সময় কুফলও পাওয়া যেতে পারে। এই বিষয়ে আমি জোর করে কিছু বলতে পারবো না। আমি জানি না অভিজিৎ নিজেও পারবেন কিনা। সবসময় কি হোমিওপ্যাথি করলে সুফল পাওয়া যাবে এরকম কি বলা যায় জোর দিয়ে? আমি সেই কারণে চিকিৎসার বিষয়ে তত আগ্রহী নই, যতটা আগ্রহী রোগমুক্ত জীবনযাপনের ব্যাপারে। আমি তো যতদূর দেখছি আমাদের অভিজিৎকে, তার মতো এই বয়সে এতটা রোগমুক্ত সুস্থ একটি মানুষ আমি খুব কমই দেখেছি। আজকের অনুষ্ঠানে সেই জন্যই তাকে আমি ধরে এনেছি। এবং যদি তার কাছে এই বিষয়ে কিছু শুনতে পাই, যে তিনি ধরা যাক তার খাদ্যাভ্যাস খুব অদ্ভুত, আমি জানি খুব বিচিত্র লোকের মনে হতে পারে, অনেক কিছুই তিনি বর্জন করে চলেন। খাদ্যাভ্যাসের জায়গা, নিদ্রাভ্যাসের জায়গা, আরো অন্যান্য নানা অভ্যাসের জায়গা আছে। সেগুলোর বিষয়ে সংক্ষেপে ধরা যাক, আজকে আমাদের হাতে খুব বেশি সময় নেই, 2-5 মিনিট পরে আমরা চলে যাব আজকের অনুষ্ঠান ছেড়ে। 2-4 কথা যদি তিনি বলেন তাহলে আমরা হয়তো উপকৃত হব। অভিজিৎ, আপনি কি বলবেন? কিছু যদি বলতে পারেন এই বিষয়ে আমি খুশি হব। হ্যাঁ, আমি মোটামুটি মানে কি বলবো, বছর 35 হয়ে গেল আমার মানে মাংস জাতীয় জিনিস খাওয়া, মাংস খাওয়া যাকে বলে, সেটা আমি ছেড়ে দিয়েছি। মানে এটা কোনো অবশ্য ধর্মীয় বা আধ্যাত্মিক কারণ ছিল না ব্যাপারটা। মানে আস্তে আস্তে না কিরকম আমার একটা অনীহা এসে গেল মাংস খাওয়ার প্রতি। সেটা আমি প্রায় বছর 35 হলো মাংস জিনিসটা ছেড়ে দিয়েছি। তা মাছও এখন একেবারে যে খাই না সেরকম নয়, খাই নাই বলতে গেলে। আমাদের ঘরে প্রকৃতপক্ষে আমার স্ত্রী সম্পূর্ণ নিরামিষাশী, আমাদের ঘরে কোনো মানে আমিষ রান্না কিছু হয়ই না একেবারে বলতে গেলে। আর ডিমটা খুব সামান্য আসে মেয়েদের জন্য প্রধানত। আমি মোটামুটি আমিষ খাওয়া প্রায় বর্জনে করেছি এত বছর ধরে ক্রমশ। আচ্ছা, আর আমার খাদ্যাভ্যাসটা, আমি তেল মশলা জিনিসটা খুবই কম খাই। দিনের বেলাটা আমি বহু বছর ধরে
দিনের বেলা যে মানে আমি মোটামুটি 2টো মিল এখন চালু করে রেখেছি আমার, মানে 2 স্কোয়ার মিলস আ ডে যেটা যেমন বলা হয় আর কি। 2টো মিল, মাঝখানে আমি বিশেষ কিছুই গ্রহণ করি না খাদ্য হিসেবে। মোটামুটি দুপুরবেলা আমি ওই চিঁড়ে দই কলা এরকম ধরনের, কিংবা চিঁড়ে দই যে কোনো একটা ফল, যে কোনো একটা একাধিক ফল এরকম, এইটাই তেল মশলার বর্জন করে, এইটাই মোটামুটি আমার দিনের বেলা এটা অভ্যাস বেশ কয়েক বছর ধরে। এবং সম্প্রতি মানে রিটায়ারমেন্টের পরেও আমি পরিবারে সেরকমই বলে দিয়েছি, এটাই আমি চালাবো। রাত্রিরে তাদের রান্না তরি তরকারি ইত্যাদি ভাত রুটি যা খাওয়ার সেটা খাই, ঠিক আছে, সেটা নিরামিষই হয় এটাই। আর মোটামুটি আমি 2008 সাল থেকে ধরতে গেলে প্রায় বছর 15 হলো, বছর 15 বেশি হলো আমি শিবাম্বু প্রয়োগটা অভ্যাস করছি। শিবাম্বু মানে সমুদ্র প্রয়োগ যেটা, সেটা আমি মোটামুটি এই বিষয়টা এখন থাক, এখন আমরা পরের দিন আলোচনা করব। হ্যাঁ, এটা সংক্ষেপে এখন বলে দিয়েছো, ঠিক আছে, আমরা পরের দিন বিস্তৃত আলোচনা করব, আজকে থাক। তো ঠিক আছে, খাদ্যাভ্যাসের ব্যাপারটা মোটামুটি শোনা গেল। হ্যাঁ, আমি যতদূর জানি তুমি তোমার নিদ্রাভ্যাসও খুব বিচিত্র। তুমি অনেক সময় সারা রাত জেগে বসে থাকো, ঘুমো না, তুমি হয়তো জব বা ধ্যান ওই জাতীয় কিছু একটা করো, কিংবা নিজের ভেতরে ডুব দিয়ে থাকো। আমি এরকম শুনেছি আগে। তুমি বলতে পারবে কতটা সেটা ঠিক, কতটা পারো? তো আমরা এটাও শুনেছি যে নিদ্রা যদি কম হয়, কেউ যদি কম ঘুমোয়, তার সাধারণত প্রেশার বেড়ে যায়। তো তোমার কি কোনোদিন হাই প্রেশারের সমস্যা কোনোদিন তুমি ভুগেছো সেরকম ভাবে? আমি ঠিক জানি না সেরকম হয়েছে কি, সেটা হয়নি কি করে, আমার এগুলো জানবার ইচ্ছে। আচ্ছা, আমি এগুলো জানতে চাই। তুমি তো ঘুমো না, তুমি তো সারাদিন ছুটে বেড়াও, রাতেও বিশেষ ঘুমো না, কমই ঘুমো। এটা কিন্তু অবশ্যই এখন রিটায়ারমেন্টের পরে এখন আমার সময় ঠিক আগের মতো পালন করা হচ্ছে না। এখন একটু ঘুম বেশি করা, এখন একটু ঘুম বেশি হয়ে যাচ্ছে এখন। আচ্ছা, যাই হোক না, তুমি তো বেশি ঘুমাও না, সেটা তোমার চেহারা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তো যাই হোক, স্বল্পাহার এবং স্বল্প নিদ্রা এই দুটো জিনিস মানুষের উপকার করে। কেউ যদি খুব বেশি খায় বা খুব বেশি ঘুমোয়, তাহলে তার আসলে যেটা হয় তমগুণ বর্ধিত হতে থাকে। তোমার ভেতরে তমগুণের এক ছিটে ফোঁটাও আমি দেখতে পাই না। আমার যেটা খুব আনন্দ হয় দেখতে, তোমার এই বয়সে যে তরুণের মতো ছুটে বেড়ানোর ক্ষমতা, সেটা তোমাকে যারা চেনে না তারা তো বুঝতে পারবে না। আমি তোমায় দীর্ঘদিন চিনি বলে জানি ব্যাপারটা বুঝতে পারি। তো তোমার কাছে আমি পরের দিন আরো শুনবো। আজকে আমরা খুব দীর্ঘায়িত করব না। আমি ভেবেছিলাম একটা টিজার হিসেবে 1 ঘন্টা আমরা দেখে নেবো প্রোগ্রামটা করা যাচ্ছে কিনা লাইভ। যদিও লাইভ হচ্ছে কিনা সেটা অরিন্দ্রজিৎ বলতে পারবে। এটা কি আদৌ কেউ জয়েন করেছে এই অনুষ্ঠানে? মনে হয় না সেরকম, না? কেউ কি করেছে আদৌ? অরিন্দ্রজিৎ, কি মনে হয়? হ্যাঁ, আমিও। কেউ আছেন বাইরে? কেউ? হ্যাঁ, আপনি যখন কথা দেখেছো, লক্ষ্য করেছো? হ্যাঁ, বলছি অনির্বাণদা, বলছি আমি যে যখন অনুষ্ঠান চলছিল আমি নিজেও লাইভে গিয়ে দেখছিলাম। এমনকি ওই পার্থদাও সম্ভবত দেখছেন বা দেখছিলেন আর কি। আমাদের তো লাইভ হচ্ছে, দেখুন স্ক্রিনের একবারে উপর দিকে ডান দিকে লাইভ বলে অপশন আছে, মানে ওখানে ওই লাল একটা হচ্ছে তো, মানে লাইভ হচ্ছে কিনা সেটা। হ্যাঁ, মাত্র 48 মিনিট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি ভাবছিলাম প্রায় ঘন্টাখানেক হয়ে গেল বোধহয়। হ্যাঁ, বাদিকে হচ্ছে। তো ঠিক আছে, এই অনুষ্ঠানটা তোমার পাতায়, যে পাতায়, এটা কি নাম আমি ঠিক ভুলে যাই, প্রতিদিন প্রতিক্ষণ নাকি একটা যেন পেজ, তাই তো? এই পেজে থাকবে তো এই যে কথাবার্তাগুলো হচ্ছে, এগুলো তো দেখা যাবে। মানে লাইভ তো শেষ হয়ে যাবে, তারপরেও যদি কেউ চান দেখতে পাবেন। এবং এই অনুষ্ঠানটা লিঙ্ক সহ তুমি রবিবারের অনুষ্ঠানটা একটা বিজ্ঞাপন করবে, যেটা বহু লোক আমার ধারণা দেখে নিশ্চয়ই এটা পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে চাইবেন। আজকেরটা আমরা কাউকে জানাইনি বলেই কেউ জানতে পারিনি বলেই কেউ আসেনি আর কি। আজকে আমরা দেখতে চাইছিলাম নিজেরা যে অনুষ্ঠানটা কতদূর ঠিকঠাক করা যায় আর কি, তাই না? তো সেই জায়গা থেকে আমরা যাকে বলে সফল, একরকম ঠিকই হয়েছে মনে হচ্ছে। তো রবিবার দেখা যাক কি দাঁড়ায়। আমি তোমাকে পরামর্শ দেব যে এই অনুষ্ঠানটির লিঙ্ক সহ তুমি যদি একটা বিজ্ঞাপন বের করো, যে আমরা আজকে যারা আছি তারা তো থাকবোই, এছাড়া আরো 2-3 জন থাকবেন, তারা তাদের প্রশ্ন সহ উপস্থিত থাকবেন, তাদের অভিজ্ঞতা নিয়ে থাকবেন, এবং আমরা পরবর্তী অনুষ্ঠানে আরো অন্যান্য কাউকে ডাকবো। এবং আমাদের এই অভিজ্ঞতা বিনিময়গুলো, যাকে বলে ইংরেজিতে এক্সচেঞ্জ অফ নোটস, এই করতে করতে আমরা যদি পরস্পরের কাছে শুধু শিখতে পারি আরো কিছু, সেটাই সবচেয়ে বড় লাভের জায়গা।
কেননা এই আধুনিক জীবন আমাদের দিগ্ভ্রান্ত করে, বিপথে চালিত করে অনেক দিন ধরে বাঁচিয়ে রেখে খুব কষ্টে বাঁচিয়ে রেখেছে। আসলে এখন মানুষের লঞ্জিভিটি বাড়ছে, সবাই বলবে আগে তো লোকে এইটুকু বয়সে মারা যেত, প্রাচীন বিজ্ঞানের কি দাম আছে? এখনকার বিজ্ঞান মানুষকে কত দীর্ঘায়ু করেছে। হ্যাঁ, দীর্ঘায়ু করেছে ঠিকই, কিন্তু জীবনের বা অন্য সবকিছুরই সত্যিকারের মূল্য কোথায়, সত্যিকারের কোয়ালিটি কোথায়? কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে, সেটাই প্রশ্ন। কোয়ালিটি অফ লাইফ কি কোনোভাবে সত্যিই ইমপ্রুভ করেছে? মানুষের আনন্দ করার ক্ষমতা কি সত্যিই বেড়েছে? মানুষ বেঁচে আছে, বহুদিন বেঁচে আছে, কিন্তু কিভাবে বেঁচে আছে? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অথর্ব হয়ে একটা বয়সের পর নানা রকম পরিষেবা গ্রহণ করে কোন রকমে আয়ুটা টেনে টেনে লম্বা করা হয়, এবং যখন অনেক কম বয়সেও অনেকে নানা রকম গোলমালে পড়ে যান, নানা রকম অত্যাচার, ডাক্তারি ব্যবস্থা আধুনিক তাদের সহ্য করতে হয়, হাসপাতালে নার্সিংহোমের নানা রকম যন্ত্রণা। তো সেগুলো থেকে মুক্ত থেকে যদি কেউ পারে, আমার ধারণা এখানে এরকম কয়েকজন থাকবেন, যেমন আমাদের অভিজিৎ তাই, উনি কখনো হাসপাতাল নার্সিংহোমে গেছেন বলে আমি অন্তত জানি না। আমি নিজেও যাইনি, এটাও বলে রাখি এখানে, এবং যাবও না। আমি মারা গেলেও যাব না, এটাও আমি বলে রাখি এখানে। আমি মারা যেতে প্রস্তুত আছি, কিন্তু ওই যন্ত্রণাগুলো, ওই শুশ্রূষার নামে নানা রকম অত্যাচার নিজের শরীরের উপর এবং ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া, এই পথটা একটা ভ্রান্ত পথ। এই পথে গেলে মানুষের জীবনের মূল যে মূল্য সেটা ক্ষতিগ্রস্ত হয়, এবং মানুষ একটা অন্ধকার জীবনের দিকে ক্রমশ হাঁটতে থাকে। হয়তো একটা আয়ুর দীর্ঘতা মাপলে দেখা যাবে সে আগেকার যুগের মানুষের চাইতে অনেক বেশি দিন বেঁচে রইল, কিন্তু সেই প্রাণ খোলা হাসি তারা থাকে না, সেই সরলতা, সেই হৃদয়ের গভীরতা তারা থাকে না। আধুনিক মানুষের নেই এগুলো, এবং তার পেছনে এই প্রতিষেধকের প্রতিশোধ। আমি যখন স্কুলে পড়তাম, ক্লাস 9-এ আমাদের ওরিয়েন্টাল সেমিনারি স্কুল ম্যাগাজিনে আমি একটা নিবন্ধ লিখেছিলাম, তার নাম ছিল প্রতিষেধকের প্রতিশোধ। আমার এখনো সেটা মনে পড়ে, হাসি পায় যে আমি সারা জীবনই এটা নিয়ে ভেবে যাচ্ছি যে ওষুধ বিশুদ্ধ কতখানি ক্ষতি করে মানুষের, কতখানি প্রতিশোধ নেয়। তো সেই কথাগুলো আমরা আলোচনা করতে চাই, এবং বিকল্প যে ব্যবস্থা বেঁচে থাকার, সুস্থতার, আনন্দের, প্রাণের, আত্মিক উৎকর্ষের, সেই পথে যতদূর সম্ভব এগোতে চাই, যেটুকু যার পক্ষে সম্ভব। সেইগুলো আমাদের এই অনুষ্ঠান মালার আলোচনা চক্রের মূল উদ্দেশ্য। বলে আজকে আমি থামবো। অনুষ্ঠানের শেষে প্রাতিথেই আমাদের আরেকটি গান শোনাবে এই আবদার। হ্যাঁ, এই গান হয়ে গেলে অরিন্দজিৎ তোমাকে বলে রাখি, আজকের অনুষ্ঠান তুমি শেষ করে দিও, কারণ টিজার হিসেবে আমার মনে হয় বা ট্রেলার হিসেবে এটা যথেষ্টই হবে। এটা একজন যদি শোনেন বা দেখেন, হ্যাঁ, আমার মনে হয় তিনি একটা ধারণা করতে পারবেন আমরা কি উদ্দেশ্যটা স্পষ্ট হবে, এবং তারপর যিনি দেখতে চান, শুনতে চান, তিনি দেখবেন। খুব অল্পই নিশ্চয়ই মানুষ আকৃষ্ট হবেন, আমি ধরেই নিচ্ছি, কিন্তু যারা হবেন 2-4 জনও যদি হন, আমি তাদের সঙ্গে একসঙ্গে পথ হাঁটতে চাই। ঠিক আছে, গান হোক। অনেক বকবকানি হয়েছে আমাদের, গানের মতো কিছু হয় না। গান তো প্রাণ দেয়। আসলে গান ছাড়া, সুর ছাড়া কিছুই নেই জীবনে, সত্যিকারের বড় জিনিস। তো সেই সুরের ছোঁয়া লাগিয়ে আমরা শেষ করি আজকে। সকলকে নমস্কার, সকলকে অভিনন্দন, সকলকে অভিনন্দন নানাভাবে এই পর্যন্ত। ঠিক আছে, প্রাতিথেই একটি গান দিয়ে শেষ হোক। হ্যাঁ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, মোরে
আরো 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 দাও প্রাণ, আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ, আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ, আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। অসাধারণ, অনেক ধন্যবাদ অনির্বাণ। তাহলে আমরা আমরা আজকের মতো এখানেই শেষ করি বিষয়টাকে। শোনা যাচ্ছে? বলছি আমরা তাহলে আজকে আজকে আমাদের যে 28 তারিখের প্রারম্ভিক কথাবার্তার যে মানে রিহার্সাল বলা যায় বা একটা ভূমিকা বলা যায়, প্রস্তাবনা বলা যায়, সেটার আমরা আজকে এই 1 ঘন্টার একটা সেশনের ভেতর দিয়ে দাঁড় করালাম। এবং অনির্বাণ যেটা বললেন যে আমরা ধারাবাহিক পর্বের ভেতর দিয়ে দর্শক এবং শ্রোতা তাদের প্রশ্নকে বা তাদের জিজ্ঞাসাকে সামনে রেখে আমরা পর্বগুলো সাজাতে পারি, বা অনির্বাণ যেভাবে বিভিন্ন অভিজ্ঞতার ভেতর দিয়ে, এখানে অভিজিৎ বাবু রয়েছেন, অভিজিৎ বাবু তার বিভিন্ন জীবন যাপনের পরীক্ষার ভেতর দিয়ে যেভাবে এই উপলব্ধির জায়গায় পৌঁছেছেন, তার বয়ানকে কিভাবে রাখা যাবে সেটা অবশ্যই একটি পরিকল্পনার ভেতর দিয়ে আমাদের এগোতে হবে। তো আমাদের আবার দেখা হচ্ছে 28 তারিখ, আরো এক ধাপ সুস্থতার দিকে যাপনের এবং ভাবনার এবং অভিজ্ঞতার দিকে আরো এক পদক্ষেপ। তো সকলে খুব ভালো থাকবেন। অনির্বাণ তাহলে আমাদের 28 তারিখ দেখা হচ্ছে। অভিজিৎ বাবু ভালো থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই সকলকে অভিবাদন এবং অভিনন্দন। দেখা হচ্ছে আবার। এই সবে কথা শুরু হলো, কথাটা একসঙ্গে শুরু হলো। আমি আশা করব আমরা বহু পথ একসঙ্গে হাঁটবো। দেখা যাক তার কি ইচ্ছা।